ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আমি গণেশ পাল, এসএলএসটির বাংলা ক্লাসে আজকে আমরা বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অপশন সহিত আলোচনা করব এবং প্রত্যেকটি অপশনের যে ব্যাখ্যাগুলো আছে, যে এক্সপ্লেনেশনগুলো দরকার, সেগুলো আলোচনা করব। এবং পরীক্ষার মোটামুটি ভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমাদের দরকার হচ্ছে কোয়েশ্চেন ফেস করা, অপশনযুক্ত কোয়েশ্চেন ফেস করা। যত বেশি আমরা কোয়েশ্চেন ফেস করবো তত বেশি আমাদের প্রিপারেশনটাতে আত্মবিশ্বাস ফিরে পাবো। তাহলে আমরা দেখি যে এখন যে আমরা সেটটা প্র্যাকটিস করবো সেই সেটে কিন্তু সাহিত্যের ইতিহাস এবং টেক্সট এই দুটো জায়গার কোয়েশ্চেন বেশি আছে, অল্প স্বল্প ব্যাকরণের কোয়েশ্চেন আছে। আমাদের কিন্তু বেশ কিছু অনলি ব্যাকরণের সেট আলোচনা হয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখছো। উড়ান পাঠশালাতে তোমরা যারা অলরেডি অ্যাপটিকে ডাউনলোড করে পড়াশোনা শুরু করেছো তাদের কাছে আমাদের অনুরোধ, তোমরা উড়ান পাঠশালা সম্পর্কে তোমাদের পরিচিত ব্যক্তিদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে এটা জানাও। উড়ান পাঠশালা এখন থেকে এসএলএসটির সঙ্গে সঙ্গে আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের সর্বভারতীয় যে সমস্ত পরীক্ষা হয়, সমস্ত পরীক্ষারই প্রিপারেশন কিন্তু এক্সাম তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে পারবে। তোমরা এই অ্যাপটির সঙ্গে থাকো এবং ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত, ভুলভ্রান্তি কিংবা তোমাদের কিছু সংযোজন করার থাকলে তোমরা অবশ্যই করবে। সেই কমেন্টগুলো থেকে আমরা কিন্তু তোমাদেরকে আনসার দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করব। শুরু করা যাক আমাদের আজকের প্রথম কোশ্চেন। লাতেহার। লাতেহার কি? এখন লাতেহার শব্দটা আমরা কোথা থেকে পেয়েছি? ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন বইতে আমাদের পালামৌ রয়েছে। পালামৌ, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় রচিত পালামৌ। পালামৌ গল্পে আমরা দেখতে পাচ্ছি যে, বা প্রবন্ধে আমরা দেখতে পাচ্ছি যে লাতেহার বলে একটি পাহাড়ের কথা আছে, একশিলা বলে একটি পাহাড়ের কথা আছে। তো লাতেহার হচ্ছে একটি অর্ধ পাহাড়। লাতেহার হচ্ছে একটি অর্ধ পাহাড়। লাতেহার হলো একটি অর্ধ পাহাড়। এই পাহাড়ের পশ্চিম দিকে মৃত্তিকা নাই, লাতেহার সম্পর্কে বলা হচ্ছে। এবং এই পাহাড়ের নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম। লাতেহার সম্পর্কে লেখক বলছেন আমরা নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম। তো ওই যে লাতেহারের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে লাতেহার একটা অর্ধ পাহাড়। আর একটি পাহাড়ের কথা বলা আছে একশিলা। একশিলা হচ্ছে একটি মাত্র প্রস্তর। শিলা মানে প্রস্তর, একশিলা হচ্ছে একটি মাত্র প্রস্তর। এই প্রস্তর ভেদ করে একটা ফাটল তৈরি হয়েছে, সেই ফাটলে একটা অশ্বত্থ গাছ জন্মেছে, যে অশ্বত্থ গাছটা বড়ই রসিক। তো আমাদের পালামৌ গল্পের মধ্যে লাতেহার এবং একশিলা দুটো পাহাড়ের কথা আছে। লাতেহার হচ্ছে অর্ধ পাহাড় এবং একশিলা হচ্ছে একটি সম্পূর্ণ পাথরের পাহাড়, যে পাথরের কণা মাত্র মৃত্তিকা নেই। একশিলা পাহাড়ে কণা মাত্র মৃত্তিকা নেই। নেক্সট কোয়েশ্চেন আমি উচ্চারণ করার চেষ্টাও করব না, এটা গীত গোবিন্দমের প্রথম লাইন। গীত গোবিন্দমের প্রথম লাইন, এই লাইনটি নেওয়া হয়েছে প্রমথ চৌধুরীর বর্ষা গল্প থেকে। বর্ষা গল্পে এই লাইনটি রয়েছে। শ্লোকটি কোন গ্রন্থের? অবশ্যই গীত গোবিন্দের। গীত গোবিন্দম জয়দেবের লেখা, দ্বাদশ শতাব্দীতে লেখা গীত গোবিন্দম, তার প্রথম শ্লোক হচ্ছে এটি। নেক্সট কোশ্চেন চলে আসি। চণ্ডীমঙ্গলের কোন কবির কাব্য পূর্ববঙ্গে জাগরণ নামে পরিচিত? দ্বিজ মাধবের কাব্য পূর্ববঙ্গে জাগরণ বলে পরিচিত এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হওয়ার সময় কাব্যটির নাম ছিল মঙ্গল চণ্ডীর গীত। মঙ্গল চণ্ডীর গীত। কোন কবির কাব্যের নাম অভয়ামঙ্গল? অভয়ামঙ্গল কোন কবির কাব্যের নাম? মুকুন্দ চক্রবর্তী রয়েছে, দ্বিজ রামদেব রয়েছে, দ্বিজ মাধব রয়েছে, এ ও সি দুটোই রয়েছে। দ্বিজ, অভয়ামঙ্গল হচ্ছে দ্বিজ রামদেব। দ্বিজ রামদেবের কাব্যের নাম অভয়ামঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের কবি হিসাবে আমাদের কোশ্চেনটা দেওয়া রয়েছে। প্রহ্লাদ কত বছর কাজ করছে? প্রহ্লাদকে প্রফেসর শঙ্কুর চাকর। সত্যজিৎ রায়ের বোমযাত্রীর ডায়েরি গল্প আমরা পাবো প্রহ্লাদকে। প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পগুলোর মধ্যে একটা রয়েছে বোমযাত্রীর ডায়েরি, প্রথম গল্প। সেখানে প্রহ্লাদ হচ্ছে 27 বছর প্রফেসর শঙ্কুর সঙ্গে কাজ করছে। কিন্তু এই বছরটি শেষ হয়ে গেছে। আয়না থেকে যে ক্যালেন্ডারটি সরিয়ে দেওয়া ছিল, ক্যালেন্ডারটি পুরনো হয়ে গেছে। গতকাল 31শে ডিসেম্বর হয়ে গেছে, আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো সেই 1 জানুয়ারিতে কি হয়েছে? প্রহ্লাদ কি করেছে, যেহেতু বছর শেষ হয়ে গেছে, আয়না থেকে পুরনো ক্যালেন্ডারটাকে সরিয়ে দিয়েছে। পুরনো ক্যালেন্ডারটাকে সরিয়ে দেওয়ার ফলে শঙ্কুর মুখে যে অনেক দাড়ি হয়ে গেছে সেটা এতদিন শঙ্কু জানতেও পারেনি।
কারণ তিনি কখনো আয়নায় নিজেকে দেখেনি। আজকে প্রহ্লাদ এই আয়না থেকে ক্যালেন্ডারটি সরিয়ে দেওয়ার ফলে হঠাৎ করে তিনি নিজেকেই নিজে দেখে চিনতে পারছেন না। হয়তো শঙ্কু নিজেকে 2 বছর দেখেনি বা 1 বছর দেখেনি, তার মুখে গোপদানের নিজে তিনি চিনতে পারছিলেন না। তো সেই সম্পর্কে সেই জন্য প্রহ্লাদের উপর শঙ্কু অত্যন্ত রেগে গেছেন যে 27 বছর ধরে কাজ করছে, তবুও আমি শেখাতে পারলাম না। ওর জন্য কি করতে হবে? নস্যস্ত্রটা প্রয়োগ করতে হবে, স্ন্যাপ গান। যে নস্যস্ত্র প্রয়োগ করলে প্রহ্লাদের আর 33 ঘন্টার কম হাসি বন্ধ হবে না। তো প্রহ্লাদ ক্যালেন্ডার থেকে, আয়না থেকে ক্যালেন্ডারটা সরিয়ে দেওয়ার জন্য তার শাস্তি কি হয়েছে? নস্যস্ত্র খেয়েছে, অর্থাৎ স্ন্যাপ গান ছিল, সেই স্ন্যাপ গান তাকে মারা হয়েছে এবং তার নাক দিয়ে নস্যি ঢুকে গেছে। সেই নস্যি এমন ঢুকেছে যে 33 ঘন্টা হাঁচি হয়েছে। প্রহ্লাদের শাস্তি হচ্ছে এটা। সেই প্রসঙ্গে আছে কিন্তু 27 বছর কাজ করছে শঙ্কুর সঙ্গে, তা সত্ত্বেও শঙ্কুকে চিনতে চাইলো না বা চিনতে পারেনি। ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাস, এখানে কোন অলংকার রয়েছে? অলংকার থেকে প্রশ্ন এসএলএসটিতে সাধারণত আসে না খুব একটা, কিন্তু অলংকার আমাদের গ্র্যাজুয়েশনে, মাস্টার ডিগ্রিতে বা অনার্সে থাকে। অলংকার সম্পর্কে আমরা জানি, আমাদের এখানে অলংকার শেখানোর ব্যাপারটা তা নয়, বা অলংকার কি সেটা বলার দরকার নেই, কিন্তু একটা কিছুর পুনরাবৃত্তি, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে, এই যে কোন একটা বর্ণের পুনরাবৃত্তি হলে আমরা বলি অনুপ্রাস অলংকার। ছোট্ট একটা ফুল দুলছে ফুল, এই যে ফুলের একটা পুনরাবৃত্তি, একে বলা হচ্ছে অনুপ্রাস। অনুপ্রাস হচ্ছে একটা শব্দালংকার, একটা শব্দের পুনরাবৃত্তিকে আমরা বলবো যে অনুপ্রাস। এই অনুপ্রাস অলংকার এখানে হয়েছে। চণ্ডীমঙ্গলের গান কতদিন ধরে গাওয়া হতো? 8 দিন। পরের প্রশ্ন চলে আসি, কমলাকান্তের দপ্তর 1875। এগুলো সবই মুখস্থ করতে হবে, কারণ সাহিত্যের ইতিহাস থেকে আমাদের ব্যাখ্যার কিছু নেই। প্রকাশকাল, রচনাকাল মুখস্থের বিষয়। প্রমথনাথ শর্মা কার ছদ্মনাম? ক্লাস 9-10 জন্য হয়তো এই কোশ্চেনটি প্রযোজ্য নয়, ক্লাস 9-10 জন্য এই কোশ্চেনটাতে প্রযোজ্য নয়, কারণ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ক্লাস 9-10 পাঠ্য নেই। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কিন্তু 11-12 জন্য পাঠ্য। 9-10 সাহিত্যের ইতিহাস উল্লেখিত আছে, 11-12 সাহিত্যের ইতিহাসের কিছু সিলেবাসই নেই, মানে সবই আছে। অতএব প্রমথনাথ শর্মা হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। আজ বলতে এখানে কি বোঝানো হয়েছে? আজ বলতে 1 জানুয়ারি। বোমযাত্রী ডায়েরি গল্পের প্রথম অংশে আছে আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। ওই বিশ্রী কাণ্ডটাই হচ্ছে এটা, ক্যালেন্ডারে নিজের ছবি দেখতে পাওয়া, নিজের গোঁফ দাড়ি চুল সম্পর্কে শঙ্কু দেখে নিজেই নিজেকে চিনতে পারছে না। প্রহ্লাদের সঙ্গে বিভিন্ন মতানৈক্য হচ্ছে, প্রহ্লাদকে স্ন্যাপ গান ডিল করা হয়েছে, প্রহ্লাদ তার জন্য হাঁচেই যাচ্ছে, হেঁচেই যাচ্ছে। ইন্দুবান ঋষিবান বেদ নিয়োজিত, রচিলেখ রামদেব সারদা চরিত। ইন্দুবান ঋষিবান বেদ নিয়োজিত, রচিলেখ রামদেব সারদা চরিত। ইন্দু মানে চাঁদ, অর্থাৎ পৃথিবীতে চাঁদ একটাই হয়, 5 পঞ্চবান, ঋষি হচ্ছে সপ্তর্ষি, 5 পঞ্চবান। 1575 শকাব্দ, 1575 শকাব্দ অঙ্কস্য বামাগতি অনুযায়ী যেটা হয়, শকাব্দের সঙ্গে খ্রিস্টাব্দ যোগ করতে হয় কত? 78 যোগ করলে, 78 যোগ করলে খ্রিস্টাব্দ হয়। এটা হচ্ছে দ্বিজ রামদেব, দ্বিজ রামদেবের এটা হচ্ছে একটা কাব্যের রচনা কাল জ্ঞাপক শ্লোক। ইন্দুবান ঋষিবান বেদ নিয়োজিত, রচিলেখ রামদেব সারদা চরিত। দ্বিজ রামদেবের কাব্যের নাম সারদা চরিত, যদিও দ্বিজ মাধবের কাব্যের নামও সারদা চরিত, সেটি হচ্ছে ইন্দু বিন্দু বান ধাতা বেদ নিয়োজিত, রচিলেখ দ্বিজ মাধব ঘাই সারদা চরিত। কি বলেছিলাম? দ্বিজ মাধবটা হলে হবে ইন্দু বিন্দু বান ধাতা, ইন্দু বিন্দু বান ধাতা, ইন্দু বিন্দু বান ধাতা বেদ নিয়োজিত, দ্বিজ মাধব গায় সারদা চরিত। আর দ্বিজ রামদেবটা হচ্ছে ইন্দুবান ঋষিবান বেদ নিয়োজিত। দুটি হচ্ছে কবিদের রচনা কাল জ্ঞাপক শ্লোক, কোন সময় রচনাটা করেছেন। বোমযাত্রী ডায়েরি গল্পে অবলম্বনে মঙ্গল যাত্রার তারিখ ছিল 13 জানুয়ারি। 13 জানুয়ারি ভোর 5টা, 13 জানুয়ারি ভোর 5টায় রকেটটি মঙ্গল যাত্রা শুরু করেছিল। 13 জানুয়ারি ভোর 5টা। এইবার মঙ্গলে যেতে কতদিন সময় লেগেছিল সেটা ঠিক উল্লেখ করা নেই টেক্সটে, তবে দেখা যাচ্ছে তারা মঙ্গলে পৌঁছেছে 25 জানুয়ারি। তারা মঙ্গলে পৌঁছেছে 25 জানুয়ারি।
তাহলে 13ই জানুয়ারি যাত্রা শুরু করেছিল রকেটটি, মঙ্গল গ্রহে পৌঁছেছে 25 তারিখ, মানে 12 দিন সময় লেগেছিল বলে মনে করা যেতে পারে, যদিও টেক্সটে কিন্তু এরকম কোনো তথ্য পেশ করা হয়নি। দর্পনারায়ণ পতিতুণ্ড ছদ্মনামটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মুচিরাম গুড়ের জীবনচরিত, দর্পনারায়ণ পতিতুণ্ড ছদ্মনামে তিনি লিখেছিলেন মুচিরাম গুড়ের জীবনচরিত। মুচিরাম গুড়ের জীবনচরিত, মুচিরাম গুড়ের জীবনচরিত এই গ্রন্থটি তিনি দর্পনারায়ণ পতিতুণ্ড ছদ্মনামে লিখেছেন, বঙ্কিমের ছদ্মনামে এটি। পরের প্রশ্নে চলে আসি। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। আকাশে 7টি তারা কবিতা আছে ক্লাস 9 সাহিত্য সঞ্চয়ন রূপসী বাংলার কাব্যগ্রন্থের কবিতা জীবনানন্দ দাশ। আকাশে 7টি তারা, জীবনানন্দের আমরা 3টে কবিতা পড়ছি গোটা সিলেবাস জুড়ে। একটা হচ্ছে যে আকাশে 7টি তারা, আর একটি হচ্ছে যে ক্লাস 10 সাহিত্য সঞ্চয়নে ঘাস, যার কাব্যগ্রন্থ হচ্ছে বনলতা সেন। আর একটা পড়ছি আমরা এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল, এটা হচ্ছে ক্লাস 9 সাহিত্য সম্ভার, যার হচ্ছে রূপসী বাংলা। রূপসী বাংলার 2টো কবিতা, বনলতা সেনের একটা কবিতা আমরা পড়ছি। ঘাস হচ্ছে বনলতা সেন, এটা হচ্ছে ক্লাস 10। আগে এখানে আকাশ নীল ক্লাস 9 সাহিত্য সম্ভার, না সাহিত্য সঞ্চয়ন, আর এখানে আকাশ নীল সাহিত্য সম্ভার। আকাশে 7টি তারা হচ্ছে সাহিত্য সঞ্চয়নে আছে। পরের প্রশ্ন হচ্ছে বোমযাত্রী ডায়েরি গল্পটি কবে প্রকাশিত হয়? বোমযাত্রী ডায়েরি হচ্ছে 1368। 1 নম্বর গল্প বোমযাত্রী ডায়েরি 1368 সন্দেশ। কোন গল্প কোন পত্রিকা মুখস্থ রাখবে? 2 নম্বর গল্প হচ্ছে কি? 2 নম্বর গল্প হচ্ছে আশ্চর্য পুতুল, প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল 1371 সন্দেশ, সন্দেশ পত্রিকা। 3 নম্বর গল্প কি? করভাস। করভাস কত? 1379 শারদীয়া আনন্দ মেলা, শারদীয়া আনন্দ মেলা। 4 নম্বর গল্প কি? 4 নম্বর গল্প হচ্ছে 4 নম্বর গল্প ডক্টর সেরিং এর স্মরণ শক্তি 1381 আনন্দ মেলা, শারদীয়া আনন্দ মেলা। 5 নম্বর গল্প কি? মহাকাশের দূত 1386 আনন্দ মেলা, শারদীয়া আনন্দ মেলা। 6 নম্বর গল্প কি? স্বর্ণপর্ণী, স্বর্ণপর্ণী 1397 বঙ্গাব্দ, শারদীয়া আনন্দ মেলা। প্রথম 2টো গল্প অর্থাৎ বোমযাত্রী ডায়েরি এবং আশ্চর্য পুতুল সন্দেশ পত্রিকা, তারপর সব আনন্দমেলা পত্রিকা। সালগুলো বঙ্গাব্দে আছে, প্রত্যেকটা সালই সত্যজিৎ রায় বঙ্গাব্দে লিখে রেখেছেন বইয়ে, একটাও খ্রিস্টাব্দ করেননি। তোমরাও খ্রিস্টাব্দ করে মনে রাখার চেষ্টা করো না, সবই বঙ্গাব্দতেই লিখতে হবে। খ্রিস্টাব্দ আর বঙ্গাব্দ সবসময় মিলবে না, সবসময় মিলবে না। 593 যোগ করলে আমরা খ্রিস্টাব্দ পেতে পারি, বঙ্গাব্দের সঙ্গে 593 যোগ করলে কিন্তু 593 যোগ করলে খ্রিস্টাব্দ আসবে, কিন্তু কোনো কোনো সময়তে সেটা মিলবে না। তার কারণটা হচ্ছে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই টাইমটাতে ইংরেজি সাল শেষ হয়ে যায় কিন্তু বাংলা সালটা চলে, ওই টাইমে কিন্তু মিলতে চাইবে না, কাজেই ওটাকে জোর করতে গিয়ে লাভ নেই। নেক্সট কোশ্চেন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রন্থটি পদ্য ছন্দে লেখা? নববাবু বিলাস, নববাবু বিলাস। 9-10 জন্য খুব একটা জরুরি নয়, 11-12 ছেলেমেয়েদের জন্য জরুরি। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর খাতাটার কালির রং প্রথমে কি ছিল? প্রথমে কি ছিল? লাল। তারক চাটুর্যের কাছ থেকে যখন প্রফেসর শঙ্কু খাতাটাকে পাচ্ছেন বা দেখছেন নিচ্ছেন, তখন কিন্তু ওটা লাল। এরপর ঠিক পরের পৃষ্ঠাতে কিন্তু বলা হচ্ছে যে যতদূর মনে পড়ছে প্রথম দেখেছিলাম খাতাটার রং সবুজ। শঙ্কুর কিন্তু প্রথম দেখা মনে পড়ছে সবুজ। আমরা বোমযাত্রীর ডায়েরি গল্পের একদম সেকেন্ড লাইনে, প্রথমেই সেকেন্ড লাইন, সেখানে কিন্তু লাল রঙের খাতা নিয়ে কে আসছেন? শঙ্কুর কাছে লাল রঙের খাতা নিয়ে আসছেন আমাদের কথক, যিনি অবিনাশ বাবু নয়, কথক
লাল রঙের খাতা নিয়ে কিন্তু আসছেন, যিনি সেটা ওই উল্কাপাতের ফলে গর্তে খুঁজে পেয়েছেন। ওটার মলারটা কিন্তু লাল ছিল। এক পৃষ্ঠা পরে শঙ্কু এক সময় বলছেন যে যতদূর মনে পড়ছে খাতার রং প্রথমে ছিল সবুজ, লাল, নীল, হলুদ। ক্রমটা হচ্ছে এরকম, সবুজ, লাল, নীল, হলুদ। ক্রমশ খাতাটা আপনা আপনি বদলে যাচ্ছে, খাতার রংটা আপনা আপনি বদলে যাচ্ছে। প্রথমে যতদূর মনে পড়ছে সবুজ, তারপরে লাল, তারপরে নীল, তারপরে হলুদ। কিন্তু তারক চাটুর্যের পাশ থেকে খাতা পাওয়ার যে মলাটটা সেটা ছিল লাল। এবং বোমযাত্রী ডায়েরি গল্পের একদম শেষে তাফা মানে মঙ্গলেতে বিভিন্ন ক্যাচাল তৈরি হলো, মারপিট দাঙ্গা হলো মঙ্গলে অধিবাসীদের সঙ্গে, সেখান থেকে রকেট ঘুরিয়ে নিয়ে চলে যাওয়া হলো টাফাতে গিয়ে দেখা যাচ্ছে পিঁপড়েরা, একমাত্র টাফার গ্রহের জীবেরা ওই খাতাটাকে খেতে পেরেছে। শঙ্কুর কুকুরটা চিবিয়ে কিছু করতে পারেনি, আগুনে ফেলে দিয়ে কিছু করতে পারেনি খাতাটার, কিন্তু টাফার পিঁপড়েগুলো কিন্তু ওই খাতাটাকে খেয়ে ফেললো। তাহলে আমরা কি ভাবতে পারি যে টাফা থেকেই হয়তো ওই খাতাটা পড়েছিল? এরকম কিছু একটা রহস্য ওখানে লুকিয়ে রয়েছে, কারণ টাফার পিঁপড়েরা ছাড়া ওই খাতাটির কেউ কিচ্ছু করতে পারছে না। যাই হোক, কোন কবি বর্ষা ঋতুকে বর্ণনা করেননি? বর্ষা ঋতুকে বর্ণনা করেননি চণ্ডীদাস। লেখক বলেছেন যে বীরভূমে কি বর্ষা হতো না? বৈষ্ণব কবি চণ্ডীদাস বীরভূমের মানে তারা বর্ষা ঋতুকে বর্ণনা করেননি। বর্ষাকে বেশি করে প্রাধান্য দিয়েছেন কে? রবীন্দ্রনাথ। যাই হোক, প্রমথ চৌধুরীর বর্ষা গল্প থেকে এই লাইন। নেক্সট কোশ্চেন, আকাশে 7টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থে? রূপসী বাংলা আগে আলোচনা হয়েছে। পরের প্রশ্ন চলে আসি। আমার বিশ্বাস ওর মনের ওপর চাপ পড়ছিল বেশি, বড্ড কথা বলা হয়েছে ওর সঙ্গে, তাই বোধ হয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। এটা বিগড়ে হবে, ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। এখানে কার কথা বলা হচ্ছে? বিধুশেখর। মঙ্গলে যাবার সময় বিধুশেখর কি করেছে? মঙ্গল সম্পর্কে খুব ভালো ভালো কথা বলেছে। মঙ্গল সম্পর্কে ও এত বেশি ভালো কথা বলেছে মঙ্গল গ্রহ সম্পর্কে যে পরে নিজেই লজ্জা পেয়ে গেছে। তো বিধুশেখর এত বেশি মঙ্গল সম্পর্কে বলেছে, শঙ্কু কি করেছিলেন? কাঁধের কাছে সুইচটা টিপে দিয়ে বিধুশেখরকে অফ করে দিয়েছিল। তো আমার বিশ্বাস ওর মনের উপর চাপ পড়ছিল বড্ড বেশি, কথা বলা হয়েছে ওর সঙ্গে, তাই বোধহয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। এটা হবে বিগড়ে গিয়েছিল। এখানে বলা হচ্ছে বিধুশেখরের কথা। নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। মনীষা শব্দটি কি? একটা নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। মনস যোগ ঈশা। মনস, ম দন্তন্য দন্তস্বয়ে হসন্ত, মনস যোগ ঈশা, এটা একটা নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এটা হচ্ছে মনীষা। ভালো শব্দ, পরীক্ষায় আসার মতো একটা সন্ধিবদ্ধ শব্দ। উরস্ত্রাণ শব্দটি কি? উরস্ত্রাণ হচ্ছে বুকের বর্ম, বুক। এই বুকের যে খাঁচাটা তাকে গার্ড দেওয়ার জন্য উরস্ত্রাণ। মাথাটাকে হচ্ছে শিরস্ত্রাণ, এটাকে বলা হচ্ছে উরস্ত্রাণ। ফুরোই না তার কিছুই ফুরোই না, ফুরোই না তার কিছুই ফুরোই না, ফুরোই না তার কিছুই ফুরোই না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না। আবহমান কবিতায় এই পংক্তিটি কতবার আছে? নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না, এটা 3 বার আছে। গোটা কবিতার মধ্যে 3 বার আছে। মানিক দত্ত কোন অঞ্চলের কবি? মানিক দত্ত হচ্ছেন উত্তরবঙ্গের কবি। বিজয়গুপ্ত পূর্ববঙ্গের কবি, নারায়ণ দেব উত্তরবঙ্গের কবি, বিপ্রদাস পিবলাই দক্ষিণবঙ্গের কবি। বিপ্রদাস পিবলাই রাঢ়বঙ্গের কবি। রাঢ়বঙ্গ মানে দক্ষিণবঙ্গ, এটাকে আলাদা করার দরকার নেই। রাঢ় মানে তো দক্ষিণবঙ্গ। আচ্ছা, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত উদ্যোগে যে পত্রিকাটি প্রকাশ করেন সেটা হচ্ছে সমাচার দর্পণ। সমাচার দর্পণ। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থটি পদ্য ছন্দে লেখা? নববাবু বিলাস। এটা রিপিট হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, ইতস্তত শব্দটি কি ধরনের সন্ধি? ইত বিসর্গ যুক্ত তত। হস্যইত ইত বিসর্গ যুক্ত তত। ইতস্তত শব্দের মধ্যে আমরা কি পেলাম? দন্তস্ব পেলাম। দন্তস্ব কখনো স্বরসন্ধিতে বা ব্যঞ্জন সন্ধিতে আসে না, দন্তস্ব বিসর্গ সন্ধিতে আসে। এই যে বিসর্গটার ফলে দন্তস্ব এসেছে,
ইতস্তত শব্দের মধ্যে যে দন্তস্ব পাওয়া গেছে সেটা হচ্ছে যে ব্যঞ্জন সন্ধি বা বিসর্গ সন্ধির ফলে হয়েছে। বিসর্গ সন্ধি, ইতযুক্ত তত, এটা একটা বিসর্গ সন্ধি। নেক্সট কোশ্চেন, প্রহ্লাদের ওজন। এখানে অনেকগুলো ব্যক্তির ওজন আমাদের একটু মনে করা দরকার। প্রহ্লাদের ওজন হচ্ছে 5.5 মন। 5.5 মন মানে 220 কেজি। প্রহ্লাদের ওজন, ও হো হো হো, বিধুশেখরের ওজন 5.5 মন। বিধুশেখর হচ্ছে একটা রোবট, তো লোহার তৈরি, ওর ওজন তো বাড়বেই। তাহলে আমরা কি বলবো? বিধুশেখর 5.5 মন। বিধুশেখর 5.5 মন। 5.5 মন মানে 220 কেজি। বিধুশেখর হচ্ছে 220 কেজি। আর শঙ্কু হচ্ছে 51 কেজি। 1 মন 11 সের। শঙ্কু হচ্ছে 51 কেজি। শঙ্কুর ওজন 1 মন 11 সের। প্রহ্লাদের ওজন, প্রহ্লাদের ওজন, প্রহ্লাদের ওজন হচ্ছে 2 মন। প্রহ্লাদের ওজন হচ্ছে 82 কেজি মতো। 82 কেজি মানে কত হচ্ছে? না, 82 নয়, প্রহ্লাদের ওজন হচ্ছে 87 কেজি। 2 মন 7 সের। প্রহ্লাদের ওজন হচ্ছে 87 কেজি, 2 মন 7 সের। 2 মন 7 সের প্রহ্লাদের ওজন বলা আছে টেক্সটে। এমন দিনে তারে বলা যায়, গানটি রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কার, কোন কবিতার লাইন, কোন গল্পের লাইন? প্রমথ চৌধুরীর বর্ষা। প্রমথ চৌধুরীর বর্ষা, এমন দিনে তারে বলা যায়। রবীন্দ্রনাথের গানটি আছে ওখানে। গানটি কিন্তু রবীন্দ্রনাথের। কোন টেক্সটে আমরা পাচ্ছি? বর্ষা টেক্সটে। পালামৌ গল্পের কথক পালামৌ যাবার আগে কোন অঞ্চলে কাষ্ঠ ঘণ্টা দেখেছিলেন? মেদিনীপুর অঞ্চলে। মেদিনীপুর অঞ্চলে তিনি কাষ্ঠ ঘণ্টা দেখেছিলেন। প্রফেসর শঙ্কুর বন্ধু অ্যাক্রয়েডের পুতুলটি লিনকুইস্টের ঘরে কত নম্বরে ছিল? শঙ্কুর বন্ধু, আমি পুতুলগুলোকে এক এক করে বলে যাই। প্রথম পুতুল হচ্ছে ইতালীয় গায়ক মারিয়া বাতিস্তা। 2 নম্বরে কি আছে? মুষ্টিযোদ্ধা বব স্লিম্যান। 3 নম্বরে ফরাসি পর্যটক অরিক ক্লেমো। 4 নম্বরে জাপানি সাঁতারু হাকিমোতো। 5 নম্বরে জার্মান কবি, নাম মনে নেই। 6 নম্বরে হচ্ছে অ্যাক্রয়েড, তাহলে 6 নম্বরে ছিল। আর 7 নম্বরে কে হবে? শঙ্কু নিজে। তাহলে কত নম্বর পুতুল কোনটি মনে রাখতে হবে? ইতালির কবি মারিয়া বাতিস্তা, ইতালীয় গায়ক মারিয়া বাতিস্তা, মুষ্টিযোদ্ধা বব স্লিম্যান, ফরাসি পর্যটক অরিক ক্লেমো। 4 নম্বর হচ্ছে জাপানি সাঁতারু হাকিমোতো। 5 নম্বরে হচ্ছে তোমার জার্মান কবি, নাম মনে নেই, মানে শঙ্কু এরকম বলছেন, নাম মনে নেই। আর 6 হচ্ছে এই ইংল্যান্ডের যে তার বন্ধু অ্যাক্রয়েড, আর সাথে শঙ্কু নিজে। অ্যাক্রয়েডের মৃত্যু সংবাদ লন্ডন টাইমস পত্রিকা প্রকাশিত হয়েছিল কবে? অ্যাক্রয়েডের মৃত্যু সংবাদ মনে হচ্ছে 11ই সেপ্টেম্বর, মনে হচ্ছে না, কনফার্ম 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর অ্যাক্রয়েডের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল লন্ডন টাইমস পত্রিকায়। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু পুতুল থেকে মানুষ হবার পরে তার দৈর্ঘ্য কতটা বেড়েছিল? 2 ইঞ্চি। তিনি বুঝতে পারলেন কোথায়? গিরিডিতে গিয়ে তার দেখা গেল পায়ের চটি জোড়া একটু ছোট হচ্ছে, কোটের আস্তিনটা একটু ছোট হচ্ছে। আর একটা জায়গা কিন্তু তিনি খুব সুন্দর করে বলেছেন, সেটা হচ্ছে যে তার চাকর প্রহ্লাদ শঙ্কুকে দেখছে বারবার মুখের দিকে তাকিয়ে, মানে এত অবজারভেশনটা কারেক্ট প্রহ্লাদের, বলতে চাইছেন উনি, মানে তার কাছে কোনো কিছুই অস্বাভাবিক নয়। তিনি বলতে চাইছেন প্রহ্লাদ, আমার যে ওজন, উচ্চতা 2 ইঞ্চি বেড়ে গেছে, 2 ইঞ্চি বেড়ে গেছে উচ্চতা, এটা নাকি প্রহ্লাদের চোখে ধরা পড়ছে। মানে পাঠককেও বিশ্বাস করতে হবে যে শঙ্কুর নিজে যেমন ভাবে অত্যন্ত তীক্ষ্ণ, তার চারপাশে যারা থাকেন তারাও অত্যন্ত তীক্ষ্ণ। মানে প্রহ্লাদের চোখে 2 ইঞ্চি হাইট বেড়ে গেছে তার মনিবের, সেটা ধরা পড়ে যাচ্ছে। যাই হোক, আমরা বিশ্বাস করে নিলাম। অন্ততপক্ষে শুধু সেটুকুই নয়, চটি জোড়া পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে চটিটা ছোট হচ্ছে এবং কোটের আস্তিন ছোট হয়েছে, অল্প একটু হাইট বেড়ে যাওয়ার কারণে। কারণ তিনি কি হয়েছিলেন, ওই যে লেমিং থেকে যে ইনজেকশনটা তিনি নিয়েছেন তার ফলে একটু বেশি বেড়ে গেছে। নেক্সট কোশ্চেন,
এশার বয়স 7 বছর 5 মাস, এটা কে বলেন? মা। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা উপোস, উপোস গল্প থেকে আমরা দেখছি যে এশার বয়স সম্পর্কে বাবা বলে 7 বছর, মা বলেন 7 বছর 5 মাস। ভাঙার গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের কবিতা? অবশ্যই ভাঙার গান। ভাঙার গান হচ্ছে ভাঙার গান কাব্যগ্রন্থের কবিতা। চিঠি প্রবন্ধটি কবে লেখা হয়? 29শে জুলাই। চিঠি প্রবন্ধ স্বামী বিবেকানন্দের লেখা। এই চিঠি প্রবন্ধে মিস নোবেল সম্পর্কে যে দুটো গ্রন্থ আছে, ইন্ডিয়া লাইফ অ্যাজ আর ওয়েভ অফ ইন্ডিয়া লাইফ, দি মাস্টার অ্যাজ আই স হিম, কাকে ধীরমাতা বলতেন, কাকে মাদার বলতেন? মিসেস বুল ছিলেন তার মা, মানে ধিয়া মাতা, এবং আমাদের মিস মুলারকে তাকে সবাই কি বলতেন? রামকৃষ্ণের সঙ্গে তিনি মাদার বলে পরিচিত। এদেরকে কিন্তু জানতে হবে। মিস সেভিয়ার। আচ্ছা, নেক্সট আসি, আমরা কবিতাটি কোন কাব্যগ্রন্থের কবিতা? আমরা হচ্ছি কুহু ও কেকা, ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়নের আমরা, কুহু ও কেকা। দীপময় ভারত গ্রন্থটি রচয়িতাকে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কেন দিলাম এটি? এটি দেওয়া হয়েছে আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কোন টেক্সট পড়ছি আমরা? ভারতবাসীর আহার পড়ছি। ভারতবাসীর আহার গল্পের যে শেষাংশে লেখক পরিচিতি আছে, হলুদ বক্সের মধ্যে কতগুলো তথ্য দেওয়া আছে, সেখানে কিন্তু আমরা দীপময় ভারত পাবো। একই সঙ্গে সুনীতি কুমার কিন্তু আমাদের পাঠ্য রয়েছেন কোথায়? আমাদের প্রবন্ধ সাহিত্যে আছেন। সুনীতি কুমার রয়েছেন, বিনয় ঘোষ আছেন, জগদীশ চন্দ্র বসু রয়েছেন। তাহলে সুনীতি কুমার সম্পর্কে আমাদের তো পড়তেই হবে। দীপময় ভারত হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, প্রফেসর শঙ্কুর 3 নম্বর পুতুলটি কে ছিল? 1 নম্বরে হচ্ছে ইতালীয় গায়ক মারিয়া বাতিস্তা, 2 নম্বরে মুষ্টিযোদ্ধা বব স্লিম্যান, 3 নম্বরে ফরাসি পর্যটক অরিক ক্লেমো। এটা হচ্ছে অরিক ক্লেমো। 3 নম্বর হচ্ছে অরিক ক্লেমো। অরিক ক্লেমো ফরাসি পর্যটক, অরিক ক্লেমো হচ্ছেন 3 নম্বর পুতুল। নেক্সট কোশ্চেন, আমরা কবিতায় বাংলার রবি কাকে বলা হয়েছে? জয়দেবকে। জয়দেবকে বলা হয়েছে বাংলার রবি, জয়দেব কবি। আমরা কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত জয়দেবকে বলেছেন বাংলার রবি। নেক্সট, প্রফেসর শঙ্কু লিন্ডকুইস্টের বাড়িতে গিয়েছিলেন কোন মাসে? মে মাস, বৃহস্পতিবার, মানে নরওয়ে যাত্রাটা শুরু হয়েছিল বৃহস্পতিবারে। আচ্ছা, মে মাসে গিয়েছিলেন। অজ্ঞান করা হয়েছিল 23শে মে। 23শে মে তাকে অজ্ঞান করা হয়। আমাদের শঙ্কুকে অজ্ঞান করা হয়েছিল 23শে মে। 23শে মে অজ্ঞান করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, বিটপাল আর ধীমান আমরা কবিতার দুজন ভাস্কর। ভাস্কর অর্থাৎ যারা মূর্তি তৈরি করেন, সেটা হচ্ছে যে বিটপাল আর ধীমান। তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, এটা হচ্ছে মিস মুলার। কোন টেক্সটের লাইন? চিঠি প্রবন্ধের লাইন। মিস মুলার মেজাজ খুব রুক্ষ, তিনি মনে করেন যে টাকা দিয়ে সবকিছু কেনা যায়। তাই মিস মুলার সম্পর্কে স্বামীজি নোবেলকে, মানে মিস নোবেলকে অত্যন্ত সচেতন করে দিচ্ছেন যে মিস মুলার অত্যন্ত রুক্ষ মেজাজের। মিস মুলার হচ্ছেন অত্যন্ত রুক্ষ, তাই তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। প্রফেসর শঙ্কুকে লিঙ্গুইস্ট নয়, এটা হচ্ছে লিন্ডকুইস্ট অবশ করেছিলেন কবে? একটু আগেই বললাম 23শে মে। 23শে মে তাকে অবশ করা হয়। তারপরে তার পোর্ট্রেট বানানো হয়েছে। পোর্ট্রেট নয়, তাকে পুতুল বানানো হয়েছে। শঙ্কুকে বলা হচ্ছে তোমার পোর্ট্রেট বানানো হবে, কিন্তু আলটিমেট গল্পটা শঙ্কু বুঝতে পারলেন, তার তখন আর কিছু করার ছিল না। বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। বৃষভ শব্দের অর্থ কি? ষাঁড়। বৃষভ শব্দের অর্থ হচ্ছে ষাঁড়। হাকন্দ পুরাণ কার লেখা বা কোথা থেকে প্রকাশিত হয়? হাকন্দ পুরাণ হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের কবি ময়ূর ভট্টের লেখা গ্রন্থ। ধর্মমঙ্গল কাব্যের আদি কাব্যটা হচ্ছে হাকন্দ পুরাণ বা শ্রী ধর্ম পুরাণ। এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়, বঙ্গীয় সাহিত্য পরিষদ। নেক্সট হচ্ছে
সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জীবনকাল আমার মনে আছে 1977-এ মৃত্যু, তাহলে 1890, এটাকে আমি চয়েস করে নিলাম। 1890 থেকে 1977-এ মৃত্যু, তার হচ্ছে জীবনকাল। প্রত্যেকটি কবি, লেখক, সাহিত্যিকের জন্ম মৃত্যু জানতে হবে। এখান থেকে 4জন সাহিত্যিককে দিয়ে দেবে, দিয়ে বলবে যে কোন ক্রমটি সঠিক, কার জন্মটা আগে কার জন্মটা পরে, এদেরকে জানতে হয়, প্রশ্ন আসে এখান থেকে। দি মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটি কার? মিস নোবেল। মিস নোবেলের আর একটা গ্রন্থ আছে, মানে ভগিনী নিবেদিতা। কি আছে গ্রন্থটি? ওয়েব অফ ইন্ডিয়া লাইফ। ওয়েব অফ ইন্ডিয়া লাইফ দেখে নেবে, চিঠি প্রবন্ধটির শেষ পাতায় যে টিকাগুলো দেওয়া রয়েছে ওখান থেকে প্রশ্ন আসবে। ডেভিড হেয়ারের জীবনচরিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা গ্রন্থ, ডেভিড হেয়ারের জীবনচরিত। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান হয়, দ্বন্দ্বে উভয় পদের অর্থ প্রধান, কর্মধারয় পরপদের অর্থ প্রধান, তৎপুরুষ পরপদ প্রধান, বহুব্রীহি কোনো পদ প্রধান নয়, অব্যয়ীভাব প্রথম পদ প্রধান। সভেনসন কোথাকার বিজ্ঞানী? সভেনসন হচ্ছে সুইডেনের বিজ্ঞানী, সুইডেন। সভেনসন এই চরিত্রটি কোন গল্পে আছে? সভেনসন আছেন হচ্ছে, সভেনসন যেখানে ওই যে বীজ থেকে ফল তৈরি করা হচ্ছে, হাইব্রিড ফল তৈরি করেছেন, তার জন্য শঙ্কুকে সুইডেন একাডেমি কি দিচ্ছে? সুইডেন একাডেমি দিচ্ছে তাকে হচ্ছে সুইডেন একাডেমি ডক্টরেট উপাধি দিচ্ছে, ডক্টরেট। এটা আছে ডক্টর সেরিং এর স্মরণ শক্তি গল্পের শুরুতে। ডক্টর সেরিং এর স্মরণ শক্তি, আজ দিনটা বড়ই সুন্দর, এই বলে শুরু হচ্ছে গল্পটি। ডক্টর সেরিং এর স্মরণ শক্তি। সুইডেনের একজন বিজ্ঞানী হচ্ছেন সভেনসন। কালুডোম কোন কাহিনীর চরিত্র? ধর্মমঙ্গল কাব্যের চরিত্র হচ্ছে কালুডোম। রামাই পণ্ডিতের শূন্য পুরাণ প্রকাশিত হয় সাহিত্য পরিষদ থেকে, বিশ্বভারতী থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এশিয়াটিক সোসাইটি। রামাই পণ্ডিতের শূন্য পুরাণ সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ। ভণিতা শব্দটি বাংলা সাহিত্যের প্রথম কোথায় পাওয়া যায়? চর্যাপদে। লুই ভনয় গুরু পুচ্ছিও জানো, লুই পার একটা পদ থেকে আমরা ভণিতা কথাটি প্রথম পাই। মানব জমিন, এখানে উপমেয় কোনটি? অবশ্যই মানব। মানবডার সম্পর্কে কিছু বলা হচ্ছে, মানবডা হচ্ছে উপমেয়। তালত মোর ঘর নাহি পরবেশী, হাঁড়ি তো ভাত নাই নীতি আবেশী। তালত মোর ঘর নাহি পরবেশী, ঢেন্ডন পায়ের লেখা পদ, ঢেন্ডন পা, ঢেন্ডন পায়ের লেখা পদ হচ্ছে তালত মোর ঘর নাহি পরবেশী। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি? আদিকবি হচ্ছেন ময়ূর ভট্ট, যার কাব্যের নাম হাকন্দ পুরাণ, প্রকাশিত হচ্ছে কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। মানিগ্রাম গাঙ্গুলি ধর্মমঙ্গল কাব্যের কবি। ফুটি ফাটা কোন সমাস? ফুটির মতো ফাটা, উপমান কর্মধারয়। ফুটির মতো ফাটা, উপমান কর্মধারয়। উপমেয়কে নেই। কি কি হতে পারে? হতে পারে মাঠ, ফুটি ফাটা মাঠ। কারো মাথা ফেটে গেলে সেটাও কিন্তু ফুটি ফাটা হয়ে যেতে পারে, মাথা। তাহলে মূল বিষয় হচ্ছে এগুলো, ফুটির মতো ফাটা মাঠ হতে পারে, মাথা হতে পারে, এগুলো হচ্ছে উপমেয়। তাহলে সমাসবদ্ধ পদে কে আছে? উপমান ফুটি আর সাধারণ ধর্ম ফাটা। উপমান আর সাধারণ ধর্ম মিলে যদি কোনো সমাসবদ্ধ পদ তৈরি হয় তাকে বলি উপমান কর্মধারয়। অলুক সমাসে কি লোপ পেয়ে থাকে? অবশ্যই বিভক্তি লোপ পেয়ে থাকে। বিভক্তি লোপ পাই বলে তাকে বলেছি অলুপ। আজকের আমাদের এই ক্লাসে আমরা ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাসে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম ব্যাখ্যা সমেত, সেগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা উড়ান পাঠশালা অ্যাপের সঙ্গে থাকো, এবং যারা এখনো পর্যন্ত এই উড়ান সম্পর্কে জানে না, তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে জানানো, কারণ আপকামিং সমস্ত এক্সামের প্রিপারেশন এই অ্যাপ থেকে তারা নিতে পারবে। থ্যাংক ইউ।